এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, ইরানের উপর চাপিয়ে দেয়া ইসরায়েল আমেরিকা যুদ্ধ এখন সারা বিশ্বের মানুষের মাথা ব্যথার বড় কারণ। ইরান একাই লড়ে যাচ্ছে জায়ানবাদীদের বিরুদ্ধে। এমনকি আরব বিশ্বে আমেরিকান সেনা ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য ইরানের জন্য কতটা যৌক্তিক সেই প্রশ্ন তুলেছেন অনেকে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর সেখানে বিকল্প সরকারও গঠন করেছে আমেরিকা ইসরায়েল। এই অবস্থায় ঘরের শত্রু যখন বিভীষণ, তখন বহির্বিশ্ব আক্রমণের মুখে কতটা সময় টিকে থাকতে পারবে ইরান? আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইরানের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনুস গাজী এবং রেডিও তেহরানের সাবেক সম্পাদক এবং আন্তর্জাতিক বিশ্লেষক সিরাজুল ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি সিরাজুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আয়াতুল্লাহ খামেনি এবং ইরান কেন জায়ানবাদীদের টার্গেটে পরিণত হলো? কি কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে শফিক শাহিন, ধন্যবাদ এনটিভি দর্শক শ্রোতা সবাইকে। প্রশ্নের উত্তরে যে কথা বলতেই হবে সেটি হচ্ছে, একদম সরাসরি যদি বলি তাহলে বলতে হবে যে দেখুন, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই বিপ্লবে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ ইমাম খোমেনি। তার ইন্তেকালের পর, বিপ্লব সফল হওয়ার 10 বছর পর তিনি ইন্তেকাল করেছেন এবং 1989 সালে যে সর্বোচ্চ নেতা আলী খামেনি যিনি শহীদ হলেন, তিনি দায়িত্বে আসেন সর্বোচ্চ নেতার পদে এবং তিনি দীর্ঘ 36-37 বছর তিনি এই দায়িত্ব পালন করে গেছেন। তিনি শুধু সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত ছিলেন এই 36 বছর। এর আগে কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরানের, এবং সম্ভবত ইরানের জাতীয় সংসদের স্পিকারও ছিলেন, সম্ভবত যতদূর মনে পড়ে। তো রুহুল্লাহ খোমেনি অর্থাৎ ইমাম খোমেনি ইন্তেকালের পর উনি তো চলে গেলেন। বিপ্লব টিকিয়ে রাখা, বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, ইরানি জাতিকে মাথা উঁচু করে দাঁড় করানো, বিশ্বের সমস্ত নিষেধাজ্ঞা, ভয় ভীতি, যত যা কিছু হুমকি, যত যা কিছু ছিল, সমস্ত সব কিছুকে ডানে বামে ঠেলে দিয়ে ইরানি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাইয়েদ আলী খামেনি, যিনি শহীদ হয়ে গেলেন। এবং এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার রক্তচক্ষুকে একেবারে খুব জোরালোভাবে উপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি বিপ্লবের সময়, বিপ্লবের পরবর্তীকালে আমেরিকা এবং ইসরায়েলকে যে ইরান থেকে বহিষ্কার করা হয়েছে, এই বহিষ্কার আদেশ যদি অঘোষিতভাবে বলি যে বহিষ্কার আদেশ, সেটা আলী খামেনি প্রত্যাহার করেননি। আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে এবং তাদের মিত্রদের পক্ষ থেকে যে ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছিল, ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে না, ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে পারবে না, ইরান মহাকাশ কর্মসূচি পরিচালনা করতে পারবে না, ইরান বহির্বিশ্বে কার সাথে বাণিজ্য করবে, আঞ্চলিক কোন শক্তির সাথে সম্পর্ক তৈরি করবে কি করবে না, এগুলো নিয়ে তাদের যত বয়ান ছিল, যত বক্তব্য ছিল, সমস্ত সব কিছুকে প্রত্যাখ্যান করে, উপেক্ষা করে, নিজের মতো করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইরানকে আজকের এই শক্তিশালী একটা অবস্থানে এনেছে। এবং শুধু তাই না, সর্বোচ্চ নেতা হওয়ার কারণেই আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা না করা, আন্তর্জাতিক কূটনৈতিক যে সমস্ত প্রক্রিয়াগুলো, সেগুলো কোথায় কিভাবে মেনটেন করা হবে, কোথায় কিভাবে পলিসি ইমপ্লিমেন্ট করা হবে, এ সমস্ত ব্যাপারেও তিনি পেছনে থেকে একেবারে অভিভাবকের মতো গাইডলাইন দিতেন এবং সেগুলো ইরানের জন্য নির্দেশনা ছিল। আমি এখনই শেষ করব। তো এই যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং ইরানকে সুপ্রতিষ্ঠিত করা প্রত্যেকটা সেক্টরে, রাজনৈতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, সামরিক শক্তি সক্ষমতা অর্জনের ক্ষেত্রে, কূটনৈতিক অঙ্গনে, বিশ্বে যে সম্পর্ক তৈরি করা, আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা, প্রত্যেকটা ক্ষেত্রে তিনিই নেতৃত্ব দিয়ে
ইরানকে আজকের এই অবস্থায় এনেছেন, যার কারণে ইরান আলটিমেটলি ইসরায়েল এবং আমেরিকার পথে বিরাট বড় বাধা হয়ে গেছিল, এবং এই বাধা সৃষ্টি করার মূল ব্যক্তিত্ব, মূল নায়ক হচ্ছেন আলী খামেনি। সেই জন্যই তিনি প্রধানত আমেরিকা এবং ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছেন। আলী খামেনি কি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বা মানে কোন সূত্র থেকে আমরা জানলাম? ইরানের সরকার কি ঘোষণা করেছে কিনা? জি, কালকে সকালের দিকে মোটামুটি আমি একটা ফোন পেলাম ইরান থেকে, এবং অলরেডি তখন বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে বা আমার বন্ধু মহলের অনেকেই তারা আমাকে এই নিউজটা দিচ্ছিল। তো আমি তখন তাদেরকে বললাম ফেক হতে পারে, এখন আপাতত তোমরা এটা প্রচার করো না। তো কিছুক্ষণ পর আমার যখন ফোন এলো আমার কাছে, এবং তখন আমি জানতে পারলাম যে রাষ্ট্রীয়ভাবে টিভিতে বিভিন্ন চ্যানেলে তারা এটা অফিসিয়ালি প্রচার করেছে। এবং আজকেও যখন আমার কথা হলো তখন সেটাও জানতে পারলাম, যে আবারও জিজ্ঞাসা করেছিলাম যে এমন একটা খবর কিন্তু ছড়াচ্ছে সব জায়গায় যে ওনার যে হত্যাকাণ্ডের যে ব্যাপারটা সেটা ভুল হতে ভুয়া, এবং উনি এখনও জীবিত আছেন। কিন্তু সেখান থেকে যে রিপ্লাইটা পেয়েছি, রেসপন্স পেয়েছি, তারা বলেছে যে না, এই তথ্য সত্য এবং উনি শহীদ হয়েছেন। তাহলে তারা কোনো ফুটেজ বা কোনো পিকচার বা কোনো স্টেটমেন্ট তারা দিচ্ছে না কেন? আসলে অফিসিয়ালি তো স্টেটমেন্ট চলে এসেছে। আপনি বিভিন্ন দেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বা বিভিন্ন ইসলামী মুভমেন্টের প্রধানদেরকে দেখবেন, তারা কিন্তু অলরেডি তারা বিবৃতি দিয়েছে। তো এটা প্রমাণ করে যে আসলেই তিনি শহীদ হয়েছেন। কিন্তু তাদের সরকারিভাবে কি কোনো স্টেটমেন্ট এসছে? সরকারিভাবে স্টেটমেন্ট এসেছে, যেটা টিভির মাধ্যমে প্রচার হয়েছে, বা তাদের বিভিন্ন সরকারি, সামরিক বা বেসরকারি বিভিন্ন সংস্থা যেগুলো, সে সকল স্থান থেকে তারা কিন্তু বিবৃতি দিয়েছে। এবং যদি ইরানি এমন একটা জাতি, আজকে ওরা বিশ্বাস আস্থার জায়গাটাকে খুব মানে ডিপলি ধরে রাখে। কারণ হচ্ছে যে যদি কখনো কোনো জায়গা থেকে তারা মনে করে যে তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে বা মিথ্যা একটা খবর প্রচার করা হচ্ছে, তাহলে সে আস্থার জায়গা থেকে তারা সরে যায়, এবং সেই জায়গা থেকে সেই আস্থাটা ফিরিয়ে আনা মুশকিল হয়। এই জন্য সেন্ট্রালি মিডিয়ার মাধ্যমে যখন ইরানি রাষ্ট্রীয়ভাবে যখন কোনো খবর প্রচার করা হবে, তখন তারা 100% নিশ্চিত না হয়ে সাধারণত প্রচার করে না। ইউনুস গাজী, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, সারা বিশ্বের মানুষ জানে যে আয়াতুল্লাহ খামেনি তিনি জায়ানবাদীদের টার্গেট। একটা আলোচনা চলছে, অ্যাটাক হচ্ছে, পাল্টা অ্যাটাক। সেই মুহূর্তে পুরো পরিষদ নিয়ে, পুরো তার যে সরকার ব্যবস্থা আছে, যে রাষ্ট্রীয় যে কাঠামো, সে অবস্থায় খামেনি কেন বৈঠক করতে গেলেন? এই বৈঠকরত অবস্থাতেই তো অ্যাটাকটা হয়েছে। আসলে বৈঠক ছিল মূলত, নাকি উনি রেগুলার রুটিন মেনটেন করছিলেন, এটাও একটা ব্যাপার। এবং আমি যেভাবে শুনেছি যে উনি রেগুলার ওনার যে রুটিন ছিল, যেভাবে তিনি অফিস করতেন সেভাবে অফিসে ছিলেন। স্পেশাল বৈঠক হয়তো ওইভাবে ছিল না। আমি যতটুকু জানি যে উনি ওনার রেগুলার রুটিন অনুযায়ী অফিস করেছিলেন, এবং সেই অফিসে ওনার যারা কর্মচারীরা ছিল অফিসে, বা ওনার যারা স্টাফরা ছিল, তারা সবাই ছিল, এবং সেই অবস্থায় হামলার শিকার হয়েছে ওনার অফিস। তো এই হামলা হতে পারে আশঙ্কা বা এই গোয়েন্দা তথ্য কি তাদের কাছে ছিল না? এটা এর আগেও তো হামলার শিকার হয়েছে। আপনারা 12 দিনের যুদ্ধেও দেখেছেন যে তারা আমেরিকা এবং ইসরায়েল প্রথম সারির বেশ 20-এর অধিক কর্মকর্তাকে তারা এলিমিনেট করেছিল, এবং তারা চেয়েছিল যে এর মাধ্যমে ইরানের সামরিক বা প্রতিরোধ করার ক্ষমতাকে নষ্ট করে দেওয়ার। তো এই ক্ষেত্রেও এইবারও কিন্তু সেই সেম কাজটা তারা করেছে, এবং তারা চেয়েছে যে সর্বাধিক শক্তির অধিকারী যিনি আমাদের জনাব সিরাজুল ইসলাম যেভাবে বললেন যে অভিভাবক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন, সেই অভিভাবককে সরিয়ে দেওয়ার মাধ্যমে আসলে চেয়েছিল যেন অভিভাবক শূন্য একটা রাষ্ট্রের উপর তারা হামলা চালাতে পারে। এটা তারা প্রেডিক্ট করেছিল। কিন্তু একটি বিষয় হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, আমাদের দেশের পত্রপত্রিকায় এসেছে যে বাংকারে চলে যাচ্ছেন, তিনি রাশিয়াতে পলায়ন করেছেন, এই টাইপের কিছু একটা। কিন্তু এর মাধ্যমে আরও একবার তিনি প্রমাণ করলেন যে তিনি কখনো পলায়ন করেননি এবং কখনো বাংকারে যাননি। এবং আমি যদি একটু এখানে বলি, যোগ করি, আপনি যে প্রশ্ন করছেন তিনি কেন এই বৈঠক করতে গেলেন বা করলেন এত কিছু জানার পরে, তিনি এই বৈঠক করেছেন সেটা তো অপরাধ না, বরং যারা হত্যাকাণ্ড ঘটেছে সেটাই তো অপরাধ, এবং এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। যারা সন্ত্রাসবাদ করছে তাদের ব্যবস্থায়িত করা দরকার, বরং এই প্রশ্ন করা দরকার যে তারা কেন এই হামলা করলো, এই হামলাটা কেন করবে, তারা কোথায় এই নৈতিক সাহস পেল, কেন এই ধরনের অন্যায় কাজ, গর্হিত কাজ করতে গেল তারা। এবং দুইজনই তো
একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রেসিডেন্ট, তারা তো একদম ছোটোখাটো কেউ না। সেক্ষেত্রে তারা কেন এই অন্যায় কাজ করবে, এইটাই বরং প্রশ্ন হওয়া দরকার। ইরানের সর্বোচ্চ নেতা ইরানের বিষয় আশয় নিয়ে, অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে মিটিং করবেন, কথা বলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার প্রতিপক্ষ তো অস্বাভাবিক অস্বাভাবিক এই অস্বাভাবিক আচরণ করতে দিচ্ছি তো আমরা সারা বিশ্বের মানুষ, তাদেরকে তো ধরা দরকার। তারা এই কাজটা করলে এটা তো অন্যায় আসলে। তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং তাদের বিরুদ্ধে সব অঙ্গন থেকে কথা বলা দরকার, কূটনৈতিক অঙ্গন থেকে ডিপ্লোম্যাটিক প্রসেস শুরু করা দরকার। তাদের বিরুদ্ধে কি শুরু করলো, তারা যা খুশি তাই করবে। 2 দিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে একদম সরাসরি ডাকাতের মতো ধরে নিয়ে আসলো, অপহরণকারীর মতো অপহরণ করলো। আজকে কেউ গ্রিনল্যান্ড দখল করে নিতে চায়, ইরানের সরকার পরিবর্তন করতে চায়। ইরানের সরকার পরিবর্তন করার এখতিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, নেতানিয়াহুকে কে দিয়েছে? তারা কে? এটা তো হতে পারে না, এটা তো মগের মুলুক না, এটা তো জঙ্গলের শাসন চলতে পারে না। এটা তো আধুনিক বিশ্ব, যে বিশ্বে জাতিসংঘ নামক একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের অঙ্গ সংস্থা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার ব্যাপারটা দেখভাল করবে। ডোনাল্ড ট্রাম্পের তো এগুলো দায়িত্ব না। সবই তো আমেরিকা ইসরায়েলের অঙ্গুলি হচ্ছে। এটা কি এগুলো আশ্চর্য ব্যাপার, কি হচ্ছে এগুলো? এটা তো জঙ্গলের শাসন কায়েম করলো এই ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীটাকে প্রচন্ড রকমের অশান্ত করে তুলছে এবং যেখানে সেখানে যা খুশি তাই করছে। কয়েকদিন আগে সে বোর্ড অফ পিস গঠন করলো, তার চেয়ারম্যান হয়ে বসেছে জাতিসংঘ বাদ। হোয়াট ইজ দিস? জি, আমরা আপনার আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে আসলে অভিভাবক যদি ময়দান ছেড়ে যদি সরে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রভাবটা তার অভিভাবক যারা রয়েছে তাদের উপর পড়ে। তো আপনি যে প্রশ্নটা সরাসরি করেছেন, আমি সেটার যদি এক কথায় উত্তর দিতে চাই যে তিনি আসলে চাননি তার দেশের যারা কর্মকর্তা, যারা দেশ পরিচালনা করছে বা যারা ফ্রন্ট লাইনে যারা আছে তাদের মনোবল ভাঙতে। আমার মনে হয় এই জন্য তিনি তার যে রেগুলার যে শিডিউল ছিল সেখান থেকে তিনি বিন্দু পরিমাণে সরতে চাননি, যার কারণে তিনি সেদিনও প্রতিদিনের মতো রুটিন মেনটেন করেছেন এবং প্রথম অ্যাটাকেই তিনি শহীদ হয়েছেন। জি, সিরাজুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন ছিল, ইরান কি সত্যি পারমাণবিক কর্মসূচিতে সাকসেসফুল কিনা, তাদের কাছে আসলে পারমাণবিক অস্ত্র আছে কিনা, নাকি এটি শুধুই প্রপাগান্ডা? আপনাকে ধন্যবাদ। পরমাণু কর্মসূচিতে তো ইরান অবশ্যই সাকসেসফুল, কারণ এত বাধা, এত নিষেধাজ্ঞা, এমনকি পরমাণু স্থাপনার উপরে আমেরিকা হামলা পর্যন্ত চালিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই। তো তারপরেও তার পরমাণু কর্মসূচি চলছে এবং আমরা জানি, সবাই জানে এটা, যে 60% এনরিচড ইউরেনিয়াম ইরানের কাছে আছে এবং এই পর্যন্ত তারা পৌঁছাচ্ছে। বলা হয়ে থাকে যে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, কেউ বলে পরমাণু বোমা তৈরি করার কাছাকাছি। সম্প্রতি ইরানের পক্ষ থেকে এরকম ঘোষণা এসেছে বলে শুনেছি যে সিচুয়েশন যদি এমন তৈরি করা হয়, তা এমন অবনতি ঘটানো হয়, তাহলে ইরান 24 ঘন্টার ভেতরে পরমাণু বোমা তৈরি করার সক্ষমতা রাখে। এবং ইরানের পরমাণু কর্মসূচির যে প্রধান জনাব ইসলামী, তিনিও কিছুদিন আগে একটা কথা বলেছেন যে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে পরমাণু বোমা বানানো সহজ। তো এই বিজ্ঞানটা তাদের মুখস্থ, এটা পরিষ্কার। সেক্ষেত্রে যখন এই বিজ্ঞানটা ইরানি জাতির মুখস্থ, অতএব এই কর্মসূচিতে তারা সফল। এখন পরমাণু বোমা বানিয়েছে কিনা, এইটা প্রোপাগান্ডা কিনা, এইটা বিগ কোশ্চেন। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে, যিনি শহীদ হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তার পক্ষ থেকে ফতোয়া ছিল যে ইরানি জাতি বা কোনো মানুষ পরমাণু বোমা বানানো, অধিকারে রাখা এবং ব্যবহার করার কোনোটাই করতে পারে, এটা হারাম। এটা এত ভয়ঙ্কর, এটা এত মানবতা বিরোধী একটা জিনিস, অপরাধ। মানবতা বিরোধী অপরাধ, এটা মানবতা ধ্বংসকারী এত ভয়ঙ্কর জিনিস, যার কোনো এর যদি কেউ ব্যবহার করে, এর থামানোর তো কোনো উপায় নেই এবং এর রিয়াকশনটা যুগের পর যুগ চলতে থাকে, যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখেছি। আমেরিকা ব্যবহার করেছিল হিরোশিমা এবং সেটার ফলাফল এখনো পর্যন্ত আমরা দেখছি। এই ফতোয়া দেওয়ার কারণে ইরান ওপেনলি যদি কথার কথা বানিয়েও থাকে, তাহলে আজ পর্যন্ত ওপেনলি ঘোষণা দেয়নি বা ব্যবহার করার তো প্রশ্ন ওঠে না। কিন্তু তারা সেই সক্ষমতার কাছাকাছি, এটা পরিষ্কার সবার কাছে তাদের বক্তব্য থেকেও। এখন কথা হচ্ছে
যে আমেরিকা এবং ইসরায়েল যে পরমাণু বোমার কথা বলছে বা পরমাণু কর্মসূচির কথা বলছে, এখানে আরেক কন্ট্রাডিক্টরি আছে, এটা তো আরেক মুনাফেকি। কিছুদিন আগে ইরানের ভেতরে যে বিক্ষোভ সহিংসতা শুরু হলো, এটা ছিল অর্থনৈতিক সংকট নিয়ে। এই অর্থনৈতিক সংকটটা তৈরি করেছে তো ইরান, আমেরিকা। এই সংকটটা তৈরি করেছে আমেরিকা। আমেরিকা এবং তার মিত্ররা যদি ইরানের উপরে নিষেধাজ্ঞা না দিত, তাহলে তো ইরানের এরকম অবস্থা তৈরি হওয়ার কোনো কারণ ছিল না। সৌদি আরবের কাছেও তেল আছে, ইরানের কাছেও আছে। অন্য দেশের কাছে গ্যাস আছে, ইরানের কাছেও আছে। অন্য দেশের কাছে অনেক ধরনের খনিজ সম্পদ আছে, ইরানের কাছে সম্ভবত তার চেয়ে বেশি আছে। ইউরেনিয়াম থেকে শুরু করে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যে সমস্ত সব আছে, সোনার খনি সবই আছে। বিশাল ভূখণ্ডের দেশ, 9 কোটি জনসংখ্যা ইরানে। টোটাল মধ্যপ্রাচ্যের সব আরব দেশে যা নেই, একা ইরানে তাই আছে। এই জনসংখ্যা তো একটা সম্পদ। এই সমস্ত সব নিজেদের কাজ নিজেরা করে। অন্য দেশের সরকার যেভাবে বিভিন্ন দেশ থেকে কর্মী জনশক্তি আমদানি করে তাদের কাজ চালিয়ে দেয়, ইরান তো তা করে না। নিজের জনগণ নিজেরা করছে, নিজেরা ডেভেলপ। জি, তো আমি শেষ করি, একটু এখনই শেষ করে দেবো। তো এই জায়গায় সেই পরমাণু এত কিছু পরে পরমাণু ইস্যুতে এখন প্রসঙ্গ ছিল অর্থনৈতিক সংকট, এখন আসলো আলোচনায় পরমাণু কর্মসূচি যদি থামিয়ে রাখে বোমা বানানোর ব্যাপারটা, এই সর্বোচ্চ নেতাই তো থামিয়ে রেখেছিলেন ফতোয়া দিয়ে। সেই সর্বোচ্চ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা মানে কি? রেজিম চেঞ্জ করা তো বিষয়। ওই পরমাণু বোমা বানানোর পথ তো খুলে দিল তারা। জি, এতদিন আটকে রেখেছিলেন যিনি, তাকে সরিয়ে দিয়েছে। এটা না হোক। জি, আমি একটু ইউনুস গাজী আপনার কাছে জানতে চাই যে হামলা করলো আমেরিকা এবং ইসরায়েল, কিন্তু মানে ইরান একাধারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে যাচ্ছে, তাতে তার শত্রুর সংখ্যা আরো বাড়ছে না? একা সে কতটা লড়াই করে যেতে পারবে এতগুলো রাষ্ট্রের বিরুদ্ধে? ইরানি জেনারেলদের রিসেন্ট যে তাদের স্টেটমেন্টগুলো, সেখান থেকে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাওয়া গিয়েছে যে এই যে যুদ্ধ, যে প্ল্যানে তারা যুদ্ধ করছে, অনেকে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে এখন সেখানে একটা ছন্নছাড়া অবস্থা, যার যার মতো আচরণ করছে। বিষয়টা কিন্তু এমন না। তাদের রোডম্যাপ তৈরি করা আছে যে যদি আয়াতুল্লাহ খামেনেই তাকে যদি শহীদ করা হয়, তার পরবর্তী সময়ে কিভাবে এই প্রসেস এগোবে, এগুলো টোটালি একটা রোডম্যাপ কিন্তু আগের থেকে তৈরি করা আছে। সেই রোডম্যাপ অনুযায়ী তারা কিন্তু আগাচ্ছে এবং আগের থেকে তারা বারবারই বলে এসেছে যে মধ্যপ্রাচ্যের বা আপনার এই উপসাগরীয় অঞ্চলের যে সকল দেশ আছে এবং যে সকল দেশে আমেরিকান ঘাঁটি আছে, সেই ঘাঁটিগুলো থেকে যদি হামলা চালানো হয়, তাহলে সেই ঘাঁটিগুলো তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। ইরান কিন্তু বলে আসছে তো, এবং এর সাথে সাথে এটাও বলেছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই এবং আমরা তাদের উপর আক্রমণও করব না। একইভাবে যদি আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি যান, একটা দেশের এমবেসি, সেই দেশ যদি আমাদের যেমন বাংলাদেশের এমবেসি যদি ইরানে থাকে, তাহলে বাংলাদেশ যতটুকু জায়গা নিয়ে বাংলাদেশ আছে, বাংলাদেশের এমবেসি এটা বাংলাদেশের মাটি, বাংলাদেশের ল্যান্ড। আমেরিকান আপনার ঘাঁটিগুলো কিন্তু ঠিক তেমন। এই জন্য যখন ইরান হামলা চালাচ্ছে সেই ঘাঁটিগুলোতে, মূলত সেই দেশের ভূখণ্ডে না, বরং আমেরিকান ঘাঁটির উপরে হামলা চালাচ্ছে। এবং ইরান বারবার সতর্ক করেছে, এটা আজকের কোনো বিষয় না। এর আগের দিনে যখন যুদ্ধ হয়েছে, ইভেন আপনি 2020 সালে যখন কাসেম সোলেমানির শাহাদাতের পর যখন আইন আল আসাদের যখন অ্যাটাক হলো, তখন কিন্তু আপনার জেনারেল সালামি যিনি ছিলেন আইআরজিসির প্রধান, তিনি সংসদে একটা বক্তব্য রেখেছিলেন। তখন তিনি কিন্তু বলেছিলেন যে ট্রাম্প যদি ভুল করতো, সেই ক্ষেত্রে 5000 মিসাইল আমার রেডি করা ছিল আমেরিকান ঘাঁটিগুলোর জন্য। এর অর্থ তখন থেকেই তো কিন্তু টার্গেট ছিল যে যদি এই ধরনের ঘাঁটি থেকে কোনো ধরনের সন্দেহজনক কোনো কিছু অ্যাক্টিভিটি দেখা যায় বা হামলা চালানো হয় ইরানের উপর, তাহলে ইরান এটাকে খুব স্ট্রংলি রিপ্লাই দেবে এবং সেটা ইরান দিয়ে যাচ্ছে। তো এই জন্য যদি বলা হয় যে সেই দেশের উপর হামলা করছে, আসলে যে মাটিতে হামলা চালানো হচ্ছে এটা মূলত আমেরিকান ঘাঁটিগুলো। আমি একটু যোগ করি ওনার পারমাণবিক কর্মসূচি যে ব্যাপারটা উনি বললেন, আসলে ট্রাম্প তো বলেই দিয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আমি হামলা করেছি এবং সেখানে আর কিছু নাই, ভ্যানিশ, ধ্বংস করে দিয়েছে। তো যখন গত জুনে যখন ধ্বংস করা হয়ে গেল, তখন আবার এই নতুন ইস্যুতে কেন? আসলে বিষয় হচ্ছে কোনো ইস্যু না, চুক্তি তো হয়েছিল। চুক্তিটা ছিঁড়ল কে? চুক্তিটা তো ট্রাম্প এসেই ছিঁড়ে ফেললো, তাই না? কারণ চুক্তি হয়েছিল অনেক সাধনার পর, অনেক কষ্টের পর, এবং সেই চুক্তিটা প্রথমে আসার পর সে কিন্তু ছিঁড়েছিল এবং সেটা ভিডিও প্রকাশ হয়েছিল সব জায়গায়। তাহলে আবার নেগোসিয়েশনের টেবিল কেন? চুক্তি তো একবার হয়েছিল, আপনি এসেই তো চুক্তিটা লঙ্ঘন করলেন। আপনাকে ধন্যবাদ সিরাজুল ইসলাম। আমরা দেখছি যে পশ্চিমা বিশ্ব সেখানে একটা বিকল্প সরকারের ঘোষণা দিয়েছে।
তাহলে খামেনির নেতৃত্বে যেই পরিষদ ছিল, যে সরকার ব্যবস্থা ছিল, আবার এখন একটা বিকল্প, এবং তাদেরকে তো পশ্চিমারা ইন্ধন দিবে, তাহলে দুটো সরকার ব্যবস্থা তাহলে কে টিকে থাকবে? কি আশা আর কি শঙ্কা আপনার মনে? এখানে প্রথম কথা হচ্ছে যে পশ্চিমারা একটা দেশের সরকার পরিবর্তন করার কোনো অধিকার রাখে না, আইনগতভাবে এটা কোনো বৈধতা নেই। কিন্তু সেটা তারা ভেনেজুয়েলায় করেছে। তারা করেছে, এটা অন্যায় করেছে, করেছে বলে যে সেটা সাপোর্ট করা বা আইন সিদ্ধ হয়ে গেছে, নট দ্যাট। সেক্ষেত্রে তারা অন্যায় করেছে সেটাও, বা এখানে যা করতে চাচ্ছে, যা বলছে সবই অন্যায় হচ্ছে, আন্তর্জাতিক আইনে কোনোভাবে এটা টেকে না। সাধারণ কূটনৈতিক শিষ্টাচার যেটা, এর ধারে কাছে ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত কোনো তৎপরতা নেই। দ্বিতীয়ত, এটা ভেনেজুয়েলা না, এটা ইরান, এটা মনে রাখা দরকার। তৃতীয়ত, তারা সরকার গঠন করতে পারে তাদের মতো করে, সেই সরকার তো আর ইরানে কোনো তৎপরতা শুরু করতে পারবে না, প্রশ্ন ওঠে না। চতুর্থত, ইরানে যে ইসলামী বিপ্লবটা হয়েছে, যেটা আজ 47 বছর টিকে আছে, এটা তো মূল শিকড় বিহীন কোনো জিনিস না, এর শিকড় অনেক কিছুর গভীরে প্রতীত। ইরান এই যে একা লড়ে যাচ্ছে এতগুলো রাষ্ট্রের বিরুদ্ধে, আর কতদিন টিকে থাকতে পারবে? তার রসদ ফুরিয়ে আসবে না? এখানে সংশোধনী আছে, অনেকগুলো রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে না। জনাব ইউনুস গাজী বলেছেন যে ওই ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান হামলা চালাচ্ছে। ওই ঘাঁটিগুলো মানে কাতার না, সৌদি আরব না, সংযুক্ত আরব আমিরাত না, বাহরাইন না, কুয়েত না। ওই ঘাঁটিগুলো মানে আমেরিকার সার্বভৌমত্ব ওখানে। এবং ইরান আগেই বলেছে, এবং এই সমস্ত দেশ আগেও ঘোষণা দিয়েছিল যে আমরা আমাদের ঘাঁটি মাটি, আকাশপথ, সমুদ্র বন্দর ব্যবহার করতে দেব না, বাট তারা দিচ্ছে। যখন দিচ্ছে তারা কথা রাখলো না, এবং ইরান তো বলেছিল যে আপনি যদি আপনার বাড়ি থেকে আমার ভেতরে নাশকতা করার জন্য কাউকে শেল্টার দেন, তখন আলটিমেটলি তো আপনিই আমার এগেনস্টে নাশকতার কাজগুলো করছেন, এটা ধরে নেব না। তো ব্যাপারটা তো ইরান এখন বাধ্য হয়েছে সেই কাজ করতে। এখন আপনি যদি মনে করেন যে আপনার দেশের মাটিতে যে ঘাঁটি প্রতিষ্ঠা করা আছে, মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিতে হামলা করা, আমার উপরে হামলা করা, ইরান কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে? তার রসদ ফুরিয়ে যাবে না? কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে আমরা জানি না, কিন্তু আমি এখানে শেষ করি। ইরান তার মতো এই সমস্ত সবকিছু হিসাব নিকাশ করেই তো তাকে নামতে হয়েছে, যদিও তাকে নামানো হয়েছে, সে বাধ্য করা হয়েছে, চাইনি, যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। একদম সংক্ষেপে যদি আপনি বলেন, 30 সেকেন্ড। আসলে আজকে আমি একটু নেটে দেখছিলাম যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যেহেতু ইরানি ওয়েবসাইটগুলো বন্ধ, তো সেই ক্ষেত্রে ইরানের ভেতর থেকে অ্যাক্সেস নেওয়া মুশকিল। তো সেখানে 3000 থেকে 8000 পর্যন্ত বলা হয়েছে তাদের মিসাইল সংখ্যা। কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা তথ্য দিলাম, এটা 2020 সালের, যখন জেনারেল সালামি তখন বলছেন যে 5000 ক্ষেপণাস্ত্র রেডি করা ছিল, যে যদি তারা ভুল করে তাহলে আমরা এটাকে লঞ্চ করব। সেই সময় যদি 5000 ক্ষেপণাস্ত্র থাকে, এখন অবশ্যই এটার সংখ্যা আরও বহুগুণে বেড়েছে, কারণ এদের উৎপাদন ক্ষমতাও ইরানের বেড়েছে। তারা কতদিন পারবে? এটা একজন জেনারেল জাব্বারি তিনি বলেছেন যে আমরা মিনিমাম 2 বছরের প্রস্তুতি আমাদের আছে। এই যেভাবে তারা হামলা করছে, এই হামলা এইভাবে যদি কন্টিনিউ করে, তাহলে তারা 2 বছর পর্যন্ত তারা এই তাহলে এত দীর্ঘ সময় জায়ানবাদীরা টিকে থাকতে পারবে কিনা? কৌশলটা কি হবে যদি সংক্ষেপে বলেন? বলতে দিলেন, আমি বলতে চাই যে ইরানের যেমন রসদ ফুরিয়ে আসার প্রশ্ন, ইরানের টিকে থাকে যেমন প্রশ্ন, তো তেমনি ভাবে প্রশ্ন তো আমেরিকার, ইসরায়েলেরও। এবং আমি বলি যে এই টাইমটাই সেই টাইম কিনা যখন চূড়ান্ত হিসাব নিকাশ হচ্ছে। ওকে, জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠান। আমরাও চাই এই যুদ্ধ পরিস্থিতির অবসান হোক এবং মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে শান্তি নেমে আসুক, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।